ভারতের পৌষ মাস বাংলাদেশের সর্বনাশ এবং এটাই রিয়ালিটি। এখন এই কথার ব্যাখ্যা আমি একটু পরেই দেব, এতে কোনো সন্দেহ নাই। তো তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুখে স্বাচ্ছন্দ্যেই আছেন, যে যার কাজে ব্যস্ত আছেন। আমিও আমার ভিডিও বানানো নিয়ে ব্যস্ত থাকি। তো আপনাদেরকে আগে অনুরোধ করেছিলাম যে অনেকে এই ভিডিও দেখে টেকে চলে যান, সাবস্ক্রাইব করেন না। তো দুদিন আগে আপনাদেরকে অনুরোধ করাতে দেখলাম যে হঠাৎ করে আপনারা কিছু সাবস্ক্রাইব করছেন, ভালো লাগলো এবং ধন্যবাদ এই জন্য আপনাদেরকে। এবং অবশ্যই আপনারা যে বা যারা নতুন আসবেন দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন, এটা করলে একটু উৎসাহিত হই। আর আপনারা ফ্রি অফ কস্ট কত কথা শোনেন, তাই না? অনেক হয়তো প্রয়োজনীয় কথা শোনেন, আবার অপ্রয়োজনীয় কথাও যে শোনেন না তা না, সবার জন্য তো সব কথা প্রয়োজনীয় হয় না। যেটা আমার কাছে প্রয়োজনীয় মনে হয় সেটা অন্যের কাছে প্রয়োজনীয় মনে নাও হতে পারে। তো যাই হোক, আসল প্রসঙ্গে আসা যাক। প্রথমেই যেটা দিয়ে শুরু করছিলাম এবং যেটা আসলে এই ভিডিওর কিন্তু ওই শিরোনামও বটে, যে ভারতের পৌষ মাস আর বাংলাদেশের সর্বনাশ। এখন অনেকেই হয়তো বলবেন যে ভাই আপনি কি ভারতের গুণগান করেন নাকি? জি না, আমি ভারতের মোটেও গুণগান করি না। এবং ভারত রাষ্ট্রটা নিয়ে আমি বিভিন্ন সময় বিভিন্ন এবং ভারতীয়দেরকে নিয়ে প্রচুর সমালোচনা করি। এবং আমার এই সমালোচনার বিষয় অলওয়েজ বেসড রিয়ালিটি, অর্থাৎ বাস্তবতার ভিত্তিতেই আমি করি। কিন্তু কোনো কোনো ঘটনা যদি ভারতের পক্ষে যায়, এখন সেটা যদি আমি বলি তাহলে কি আমি ভারতের মানে হয়ে গেলাম নাকি, পক্ষের লোক হয়ে গেলাম নাকি? জি না, আমার জন্ম বাংলাদেশে, বেড়ে ওঠা বাংলাদেশে, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানুষকেই ভালোবাসি। তো ভারতের যদি পৌষ মাস হয় আর তার জন্য যদি বাংলাদেশের সর্বনাশ হয়, সেটা আমাকে কি করবে? আমাকে কনসার্ন করবে না? অবশ্যই কনসার্ন করবে। কারণ আমি তো চাই না যে বাংলাদেশ ধ্বংস হয়ে যায়। আমি চাই না বাংলাদেশে দুর্ভিক্ষ, মহামারী এগুলো সৃষ্টি হোক, বাংলাদেশের মানুষ বেকার থাকুক, খেয়ে না খেয়ে থাকুক, বাংলাদেশ আস্তে আস্তে মানে ধ্বংসের দিকে ধাবিত হোক। ভাই আমি তো এটা চাই না। এবং কেন চাই না জানেন? এই যে দেশের প্রতি এই যে মায়া মহব্বত, এটা তৈরি হয়েছে কীভাবে জানেন? সেটাও আপনাদেরকে একটু বুঝতে হবে। আমি যদি শুধুই মাত্র বাংলাদেশ আর ভারতের মধ্যে ঘোরাঘুরি করতাম, ধরুন খালি বাংলাদেশেই যদি থাকতাম, হ্যাঁ, তাহলে কিন্তু বিষয়টা এরকম হতো না। যেহেতু পৃথিবীর বিভিন্ন দেশে বিগত 3 দশক ধরে আমি পৃথিবীর বিভিন্ন দেশে আমি গেছি, বেড়ানোর উপলক্ষে, কাজের উপলক্ষে আমাকে যেতে হয়েছে। আর যখনই গেছি তখন আমি দেখেছি যে এই বাংলাদেশের পাসপোর্টকে তারা কিভাবে দেখে, কিভাবে মূল্যায়ন করে, এগুলো আমি দেখেছি। আর দেখার কারণেই বস্তুত তখন মনে হয়েছে যে কী কারণে আসলে বাংলাদেশের মানুষকে তারা অপছন্দ করে বা সন্দেহ পোষণ করে, এরকম। আর তখনই আমি দেখেছি যে বাংলাদেশের মানুষের খাসলত কী। এবং এটা তো খালি বাংলাদেশের মানুষের খাসলত তা না, ভারতের মানুষেরও খাসলত একই রকম। যে মনে করেন কোনো উন্নত দেশে গেল, ইউরোপীয় কোনো দেশগুলোতে গেল বা আমেরিকা কানাডাতে গেল, গিয়ে কি করে ভিজিট বিষয়ে গেছে, মানে ট্যুরিস্ট টাইপে গেছে। তারপর ওখানে গিয়ে শুরু করলো নানা কিসা, অ্যাসাইলাম ক্লেইম করলো যে আমার দেশে আমার জীবন বিপন্ন, হ্যান ত্যান হাবি যাবি। আসলে মানে সম্পূর্ণ মিথ্যা কথা, বানোয়াট কথা। এটা কিন্তু ওরাও জানতো, এমন না যে ওরা জানতো না। বাট ওদের দেশে লোকের দরকার ছিল বলে অনেক দিন ধরে এই কাজগুলো মানে তারা অ্যালাউ করতো। বাট ইভেনচুয়ালি তারা তো আমাদেরকে সম্মানের দৃষ্টি দিয়ে দেখতো না। আর যখন এই বিষয়টা নিয়ে মানে বিষয়টার সম্মুখীন হতাম, তখনই কিন্তু আমি চিন্তা করতাম কারণ কি, আমাদেরকে এরকম করে কেন? আর বাংলাদেশের মানুষ এই সমস্ত দেশে এসে তারা যেতে চায় না কেন? বৈধ নানা কায়দা আসবে, থাকতে চাইবে, এটা কোন ধরনের কথা? তো যেটা আমি দেখলাম যে মেইন কারণ হলো দারিদ্র, তাই না? তারপরে কর্মহীনতা, সামাজিক নিরাপত্তাহীনতা ইত্যাদি ইত্যাদি। তখন আমি চিন্তা করলাম যে ঠিক আছে, ভালো কথা। তো আমাদের দেশ দরিদ্র কেন? আমাদের দেশে মানে অর্থনৈতিকভাবে দুর্বল কেন? এবং সামাজিকভাবে অস্থিরতা কেন, অনিশ্চয়তা কেন? তখন আমি কারণ খুঁজে বের করলাম যে বস্তুত ধর্মীয় যে মূল্যবাদিতা, ধর্মীয়ভাবে মানুষ যে ব্যাপকভাবে, বিশেষ করে বাংলাদেশের কথা আমি বলতে পারি। তো আমি দেখলাম যারা এরা ধর্মীয় কারণে বস্তুত গণতন্ত্র প্রতিষ্ঠা করে না, এই জন্য কোনো জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হয় না। এই জন্যই বস্তুত বারবার কিন্তু অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে হয়।
আর যারা ক্ষমতায় থাকে তারা নিজেরাও জানে যে কোনো একদিন অভ্যুত্থান হতে পারে, তাদেরকে পালাতে হতে পারে। এই জন্য যে সময়টুকুতে তারা ক্ষমতায় থাকে তারা কিন্তু ব্যাপকভাবে দুর্নীতি করে, অর্থাৎ কান টানলে মাথা আসার মতো। এবং ইন্টারেস্টিংলি আমি যখন দেখলাম যে এই ধর্মীয় ভাবধারা অনুযায়ী তারা গণতন্ত্র পছন্দ করে না, অ্যাট দ্য সেম টাইম তারা যে দুর্নীতি করে তার জন্য দেখা যাচ্ছে তাদের স্যালভেশন আছে। স্যালভেশন আছে মানে যেমন ধরেন যে হিন্দুদের মধ্যে ওই যে যত আকাম কুকাম করো ভাই, গঙ্গায় গিয়ে একটা ডুব দিলে তার পাপ মোচন হয়ে যাবে। আর মুসলমানরা বিশ্বাস করে কি ওই নামাজ রোজা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ হয়ে যাবে, হজ করলে সব মাফ হয়ে যাবে। তখন আমি দেখলাম যে এই ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের অনুন্নতির একটা বড় কারণই হলো এরা প্রচণ্ড রকমভাবে ধর্মীয়ভাবে গোড়া। এরা প্রচণ্ডভাবে ধর্মীয়ভাবে গোড়া, এবং এই ধর্মীয়ভাবে গোড়া হওয়ার কারণে এরা কিন্তু সৎ মানুষ হয় না। মুশকিলটা হচ্ছে প্রত্যেকটা ধর্মের দাবি কিন্তু হলো কি, ধর্মীয় অনুশাসনের দাবি কি, মানে সৎ হবে, তাই না, সৎ পথে থাকবে, এটাই তো। কিন্তু ওই ধর্মের মধ্যেই আবার এমন বিধিবিধান আছে যেখানে আবার উৎসাহিত করা হয় যে এরা যেন অসৎ হয়। যেমন হাদিসে আছে, যেমন ইসলামের কথা আমি যদি বলি, একটা হাদিসে তো রীতিমতো আছে যে আল্লাহ বলছে, মানে নবীর রেফারেন্স দিয়ে যে আল্লাহ বলছে, আদম সন্তান যদি আকাম কুকাম করে আল্লাহর কাছে মাপ না চাইতো তাহলে আল্লাহ এমন এক কম সৃষ্টি করতো যারা আকাম কুকাম করতো, মানে পাপ কাজ করতো, আর আল্লাহর কাছে মাপ চাইতো আর মাপ পাইতো। এবং এই 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 বক্তব্যটা কেন, কারণ হচ্ছে, অনেকে শুনে তো আশ্চর্য হতে পারে, এটা এই কারণে যে আল্লাহ যে পরম ক্ষমাশীল এটা তো প্রমাণ করতে পারে ভাই। তো তাই যদি প্রমাণ করতে হয় তাহলে মানুষ আকাম কুকাম না করলে তো ভাই রিপেন্টেন্ট হয় না, অনুশোচনা করে না। আপনি আকাম একটা করে বসলেই কিন্তু আপনার মনে অনুশোচনা আসে। আর যদি অল অ্যালং আপনি সৎ থাকেন, ভালো কাজ করেন, আপনার মধ্যে তো কোনো অনুশোচনা আসবে না। এই জন্যই কিন্তু, যাই হোক, ধান ভানতে অনেক শিবের গীত গাইলাম। মূল বক্তব্য কী ছিল, যে ভারতের পৌষ মাস বাংলাদেশের সর্বনাশ। তো আসল প্রসঙ্গের মূল যে বিষয়টা কি, সেটা হলো যে একটা খবর যেটা অলরেডি আপনারা অনেকেই জানেন, সেটা হলো যে ডোনাল্ড ট্রাম্প এই যে বিগত কয়েক মাস ধরে যে ভারতের উপরে এই যে শুল্ক চাপাচ্ছিল না, আজকে 25%, কালকে 50%, এরপরে 500%, এই যে শুল্ক মানে ট্যারিফ খেলা শুরু করেছিল, অবশেষে এটার অবসান ঘটছে। এখন এই যে ভারতের উপর থেকে কিন্তু শুল্ক নামিয়ে 18% করছে, একেবারে ইভেনচুয়ালি 18% করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে শুল্ক মনে হয় আরও কম। আবার ওদিকে ভারত তো অলরেডি সপ্তাহখানিক আগে ওই যে ইউরোপীয় ইউনিয়নের সাথে তো একেবারে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করছে, তাই না। তো এইটা ভারতের জন্য পৌষ মাস, তাই না। ভারতের ব্যবসায়ীরা বা ভারত সরকার যেভাবে চিন্তা করছিল যে তাদের অর্থনৈতিক ব্যবস্থা ধসে পড়বে, সংকুচিত হবে, লোকজন বেকার হবে, দরিদ্র হবে, এখন কিন্তু আর হবে না। বরং এখন ভারতের অর্থনীতি কিন্তু ফুলে ফেঁপে উঠবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। ভারতের অর্থনীতি কিন্তু ফুলে ফেঁপে উঠবে। এবং এটার আরও একটা কারণ হচ্ছে এই পশ্চিমা দেশগুলো কিন্তু চায়নাকে এখন আর উন্নত করতে চায় না, যেটুকু করছে। তো এখন তো চায়না অলরেডি এই আমেরিকার এগেনস্টে পরাশক্তি হিসেবে দাঁড়িয়ে যাওয়ার মতো পজিশনে চলে গেছে না। তো একে কিন্তু আর সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় না। এর এগেনস্টে এই পশ্চিমা দেশগুলো ভারতকে প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড় করাতে চায়। এখন ভারতকে খালি দাঁড় করাতে চাইলে তো হবে না, ভারতের অর্থনৈতিক ভিত তো তৈরি করে দিতে হবে যাতে তারা অর্থনৈতিকভাবে মিলিটারিলি শক্তিশালী হতে পারে। তো সেটা করতে গেলে তো তাহলে এই পশ্চিমাদের এই ভারতে কি বিনিয়োগ করতে হবে, তাই না। অলরেডি কিন্তু ভারতে বিপুল পরিমাণে বিনিয়োগ কিন্তু চলে আসছে, যে গুগল, মাইক্রোসফট, তারপরে মনে করেন অ্যামাজন ইত্যাদি ইত্যাদি কোম্পানি, এরা কিন্তু অলরেডি চলে আসছে। এবং আরও মনে করা হচ্ছে যে আরও ব্যাপকভাবে এরা আসবে বিভিন্নভাবে। এবং তা এই ধরনের বড় বড় কোম্পানি তো বাংলাদেশে আসবে না। অর্থাৎ বিষয় আসলে সেটা না, বিষয় হলো যে এখন এই আমেরিকার সাথেও যখন চুক্তি হয়ে গেল, তাহলে দেখেন চিন্তা করে যে এই ভারতের এই যে গার্মেন্টস পণ্য যেটা, এটা এই ইউরোপীয় ইউনিয়নে যেমন একেবারে ফ্রি মানে ট্যারিফ মানে শুল্কমুক্তভাবে ঢুকবে, আমেরিকাতে মনে করেন 18% ট্যাক্স দিয়ে ঢুকবে। বাট বাংলাদেশের পণ্যকেও তো ওই একই রকম হয়তো 15% ট্যারিফ দিয়ে ঢুকতে হয়, তাই না। তো সেক্ষেত্রে বাংলাদেশের পণ্য প্রথমত ইউরোপীয় ইউনিয়নের বাজার থেকে তো আউট হয়ে যাবেই, আর আমেরিকার বাজার থেকেও আউট হয়ে যাবে। কারণ
বাংলাদেশের উপর হলো 15% ট্যারিফ, আর ভারতের পণ্যের উপর হলো গার্মেন্টস পণ্যের উপর হলো 18% ট্যারিফ। কত 3% পাক তফাৎ না? কিন্তু মুশকিলটা হচ্ছে তারপরেও এই 3% অতিরিক্ত ট্যারিফ দিয়েও কিন্তু আমেরিকার মার্কেট থেকে বাংলাদেশের যে সমস্ত উৎপাদকদেরকে আউট করে দিতে সক্ষম হবে। কেন? কারণ ওই যে বারবার বলি যে যে কাঁচামাল যেগুলা তুলা, সুতা, রং ইত্যাদি ভারতে উৎপাদিত হয়, তো তারা সেখান থেকে তৈরি করে যে খরচে তারা ওই আমেরিকার বাজারে সাপ্লাই দিতে পারবে। বাংলাদেশ কি করবে? হয় ভারত থেকে আমদানি করবে, নইলে অন্য দেশের থেকে আমদানি করবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ভারত তো এখনও পর্যন্ত যে পরিমাণে তুলা, সুতা মনে করেন যে বাংলাদেশে রপ্তানি করতো, এটা তো আর করতে পারবে না। কারণ ওরা যখন এই ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার বাজারকে লক্ষ্য করে বিপুলভাবে তারা এই গার্মেন্টস পণ্য উৎপাদন করতে যাবে, তখন তাদের দেশে উৎপাদিত তুলা, সুতা এগুলো তাদের নিজেদের লাগবে না। তো তাদের নিজেদের বাদ দিয়ে কি আর বাংলাদেশে রপ্তানি করবে? তো সেক্ষেত্রে বাংলাদেশকে ওই মিশর অথবা আমেরিকা অথবা অন্য কোনো দেশে আরও বেশি দামে সুতা কিনে আনতে হবে, তাই না? তাহলে বাংলাদেশের উৎপাদিত পণ্যের মূল্য কি ভারতের থেকে অনেক বেশি পড়বে না? 100% বেশি পড়বে। আমার বিভিন্ন ভিডিওতে একটা বিষয় কিন্তু আমি সর্বদা উল্লেখ করি, এই যে বাংলাদেশে যে এই আন্দোলন করলো না, এবং তারপরে যারা নাকি সারাক্ষণ যে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে, এরা একটা জিনিস কখনো মনে হয় গভীরে চিন্তা করে দেখে নাই যে ভারত বস্তুত বাংলাদেশকে এই বাংলাদেশের এই গার্মেন্টস সেক্টরকে কখনো টার্গেট করে নাই। অর্থাৎ ভারত বাংলাদেশের এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে বাড়তে দিয়েছে যে ঠিক আছে তোরা একটু করে কমে খা। ওই যে বাংলাদেশের কিছু কিছু লোক অনেক সময় বলে না যে ভারত নাকি বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করে। হ্যাঁ, করে। এই 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 যে এই ক্ষেত্রেই কিন্তু করতো। অর্থাৎ যেহেতু ভারত বড় ভাই, তো ওই গার্মেন্টস সেক্টরটাও যদি ভারত মানে বড় ভাই তারা যদি দখল করে, তাহলে বাংলাদেশের অর্থনীতি বিকশিত হতো না। তো ঠিক আছে, পড়শি দেশ হিসেবে বাংলাদেশকে একটু স্নেহ মায়া মহব্বত করে বলছে ঠিক আছে তুই এইটা খা। ওই যে ভাইদের মধ্যে যখন জমি জমা নিয়ে যখন ভাগাভাগি হয়, যে বাপ মারা যাওয়ার পর, তাই না? তো তখন দেখা যায় ছোটো ভাই একটা আবদার করে বললো আমি এই জায়গা ছাড়বো না, মানে হয়তো একটা ভালো লুক্রেটিভ পজিশনের জায়গা আমি ছাড়বো না। তখন কিন্তু বড় ভাই মেনে নেয় যে ঠিক আছে, ছোটো ভাই তো ভালোবাসা স্নেহের ছোটো ভাই মেনে নেয়। আমি এই কয়দিনের মানে আমার যে পর্যালোচনা বা আমার যে এই তথ্য তালাশ বা আমি যতদূর ভিতরে একটু গভীরে চিন্তা করলাম যে ভারত ঠিকই বাংলাদেশের সাথে বড় ভাই সুলভ আচরণ করতো। সেটা হলো বাংলাদেশকে কিছু সুবিধা দেওয়ার জন্যে। বাংলাদেশের আবদার হলো যে দেখো বড় ভাই, আমি এই টার্মেন্টস করে একটু খাই, আমাদের দেশে অর্থনীতি চলে, তো তুমি এই সেক্টরে বেশি তোমরা উন্নতি করবা না, বেশি ঝামেলা করবে না। তোমাদের দেশে তো গাড়ি টাড়ি আছে, স্টিল আছে, রাসায়নিক শিল্প আছে, ওষুধ আছে, বহু সেক্টর আছে। তোমাদের তো ডাইভার্সিটি আছে তোমাদের পণ্যের, আমাদের তো কোনো ডাইভার্সিটি নেই। আমাদের তো সবেধন নীলমণি একটাই পণ্য, গার্মেন্টস। অর্থাৎ বড় ভাই তুমি আমাদেরকে এটা ছেড়ে দিবা, তোমরা তো এ লাইনে তোমরা ভিড়বা না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে ভারত এতদিন এই কাজটাই করতো, যে ছোটো ভাইকে বড় ভাই সুলভ আচরণ করে ছোটো ভাইকে ছাড় দিত। কিন্তু গত 1.5 বছর ধরে শেখ হাসিনার চলে যাওয়ার পর ভারত বাংলাদেশের এই ছোটো ভাইয়ের তরফ থেকে যে ঘৃণা, যে হিংসা বিদ্বেষের সম্মুখীন হয়েছে, এখন কি মনে হয় ভারত কি ভবিষ্যতে এই ছোটো ভাইকে কি কোনো ছাড় দিবে? কি মনে হয়? একেবারেই দিবে না। আমার ধারণা হচ্ছে এরকম, একেবারেই দিবে না। অর্থাৎ এইবার একটা লেসন বাংলাদেশকে দিতে চাইবে যে দেখো, আমি আসলে তোমাদের অনেক স্নেহ মায়া মমতা করে অনেক সুযোগ সুবিধা দিতাম, কিন্তু তুমি এত কৃতজ্ঞ যে এটা স্বীকার করা তো দূরের কথা, বরং পরিবর্তে আমাকে গালিগালাজ করছো, আমাকে ধ্বংস করার চিন্তাভাবনা করছো। এমনকি পাকিস্তানকে ডেকে এনে তুমি 7 সিস্টার্স তুমি স্বাধীন করে দেওয়ার পায়তারা করো। তো ঠিক আছে, ইটস ওকে দেন। মানে এখন ভারতের ই হবে কি যে টু গিভ এ লেসন, টু গিভ বাংলাদেশের লেসন, তাই না? এবং সেই লেসনটা কি হার্ড লেসন হবে, এবং সেই হার্ড লেসনে পড়ে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই হবে যে যারা এখন ভয়ঙ্কর রকমভাবে যে ভারতের বিরুদ্ধে বিরোধিতা করে না, ভারতকে ঘৃণা করে, ভারতকে ভেঙে চুরে খান করে দিবে। আমার কেন জানি মনে হয় আজকের থেকে 2-1 বছর পরে এই বাংলাদেশকে গিয়ে ওই ভারতের কাছে গিয়ে বলতে হবে যে ভাই যা করে ফেলছি, অন্যায় করে ফেলছি,
আমরা তো আসলে রাজনীতির জন্য একটু উল্টাপাল্টা কথা বলছিলাম, এই জন্যে কিছু মাইন্ড করিয়েন না। ভারতের অভিমান ভাঙানোর চেষ্টা করবে। আমি একেবারে দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাচ্ছি এইটা করবেই। এইটা করা ছাড়া বাংলাদেশের টিকে থাকার কোনো ওয়ে নাই। এখন যারা বাংলাদেশ থেকে আমার বক্তব্য শুনলেন, আপনাদের শুনতে ভালো লাগলো না, বাট দিস ইজ দ্য রিয়াল সিচুয়েশন অফ জিও পলিটিক্স, দিস ইজ দ্য রিয়াল সিচুয়েশন অফ ওয়ার্ল্ড ইকোনমিক। আবেগ দিয়ে আর ওই ধর্মীয় ধর্মান্ধতা দিয়ে কোনো দেশের অর্থনীতি চলে না। ভারত যে সবসময় সঠিক কাজ করেছে তা না, বাংলাদেশকে লুটে ফিটে খাওয়ার ধান্দা ভারতের কোনো দিন ছিল বলে আমার মনে হয় না, অন্তত খায়নি। এবং সতর্ক ছিল, কেন জানেন? কারণ 1971 সালে যখন বাংলাদেশকে স্বাধীন করছিল, তখন অনেক দেশ, বিশেষ করে পাকিস্তান বা আমেরিকা, তারা ভাবছিল যে বাংলাদেশকে মনে হয় ভারত দখল করে নিয়ে তাদের রাজ্য বানাবে। এই জন্যে ভারত সেই 54 বছর ধরে খুব সতর্ক ছিল যে এই বদনামটা যেন ভবিষ্যতে কোনো দিন নিতে না হয়। এই জন্যেই কিন্তু ভারত অলওয়েজ সতর্ক ছিল। এখন বাংলাদেশের মানুষ ধর্মীয় দোষে এটা তো মানে না, প্রচণ্ড ধর্মান্ধতার কারণে স্বীকার করে না, এবং এর জন্য তাদের ফল এখন কিন্তু ভুগতে হবে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।